আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আজকের আলোচনা যারা শুনছেন তাদের সাথে আজকে মূলত কথা বলবো কানাডার ফ্যামিলি ক্লাস ইমিগ্রেশন নিয়ে। তো ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ প্রোগ্রাম নিয়ে আপনারা মোরাললেস সবাই জানেন। কানাডাতে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হয় প্রত্যেক বছরে যে সংখ্যক তার একটা মেজর সংখ্যক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় কিন্তু এই ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে। তো প্রায় 1 লক্ষের অধিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় এই ক্যাটাগরিতে, যার মধ্যে 80% আপনার ইমিগ্র্যান্টস আন্ডার দি স্পাউস পার্টনার্স চিলড্রেন প্রোগ্রাম এবং বাকি 20% হচ্ছে প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম। এই মোট 100% এবং সেক্ষেত্রে প্রায় 1 লক্ষ বা 1 লক্ষের অধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় কানাডা থেকে প্রত্যেক বছরে। তো এখানে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো, যদি কারো স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় অ্যাপ্লিকেশন করার পরে, সেই বিষয়গুলোকে কিভাবে ট্যাকেল দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আমাদের মেইন কথা বলা হবে। When to inform IRCC about changes to your family after submitting a family class application? একটি ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে আপনার অনেক ধরনের পরিবর্তন আসতে পারে, যেহেতু এটা পিআর প্রোগ্রাম বা পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামগুলোর প্রসেস হতে আপনারা জানেন যে কমপক্ষে 1 বছরের সময় লাগে, অন্তত এই কেসের ক্ষেত্রে। যদি এই ক্ষেত্রে অটোমেশন সার্ভিস চালু করা হচ্ছে, তারপরেও যেহেতু এটা একটা সময় সাপেক্ষ, যে সময়ই লাগুক না কেন আপনার বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে। যেমন হচ্ছে আপনার নতুন করে কোনো একজন বেবি জন্ম হতে পারে, অথবা দেখা গেলো আপনি যখন আপনার স্পাউসকে এখানে অ্যাড করতে চাচ্ছেন, সাথে আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন রয়েছে, তাদেরকে কিভাবে অ্যাড করবেন। এরপরে আপনি দেখা গেল যে যাকে বিয়ে করেছিলেন কোনো কারণে তার মৃত্যু হলো, ন্যাচারাল ডিজাস্টারের কারণে হতেই পারে, ডেঙ্গু, করোনা, জ্বর, এনি কাইন্ডস অফ প্রবলেমের কারণে, তখন আপনি নতুন কোনো কাউকে যদি বিয়ে করেন, তাকে কিভাবে আপনি ইনক্লুড করবেন। আপনি বাবা মার জন্য এখানে অ্যাপ্লিকেশন করেছেন, দেখা গেলো আপনার বাবার মৃত্যু হলো কিংবা মায়ের মৃত্যু হলো, তখন আপনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট কীভাবে চেঞ্জ করবেন। এই বিষয়গুলো নিয়ে একটি সংক্ষিপ্ত ডিরেকশন বা এক্সাক্ট ডিরেকশনগুলো কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তথ্যের আলোকে মূলত আমরা আজকে শেয়ার করব। তার আগে আপনাদেরকে ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিকেশনটা কি সেটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, কারণ আমাদের আজকের এই আলোচনা যখন শুনতেছেন আপনারা, অনেক ভাই বোনরা হয়তো বলবেন যে ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিকেশনটাই তো বুঝলাম না, তো আপনি ফ্যামিলি ক্লাসের পরিবর্তন নিয়ে কথা বলতেছেন। তো ফ্যামিলি ক্লাস হচ্ছে, আমি শুরুতেই বলেছি একটু, যে কানাডার ইমিগ্রেশন যে প্রত্যেক বছরে, এই বছরে যেমন আপনার 4,85,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে, তার মধ্যে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটি হলো ইকোনমিক ক্লাস আর বিজনেস ক্লাস বলে, এটা কিন্তু সেই আপনার ট্রাভেলের ক্লাসটা বোঝায় না। এটা ইকোনমিক ক্লাস বলতে কানাডার রেগুলার যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে ইকোনমিক ক্লাস বলা হয়, যেগুলো যেমন হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম, এরপরে আপনার আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এগুলো সব হচ্ছে কানাডার ইকোনমিক ক্লাস অ্যাপ্লিকেশন। আর যদি কেউ কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হয়, পার্মানেন্ট রেসিডেন্ট হয়, তাদের রেফারেন্সে তাদের কোনো রিলেটিভস, বিশেষ করে স্পাউস, কমন ল পার্টনার, চিলড্রেন এবং প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট, তাদেরকে কানাডাতে ইমিগ্রেন্ট করার জন্য যে প্রোগ্রাম, সেটাকে বলা হয় ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিকেশন। এর বাইরেও কানাডাতে আরও প্রোগ্রাম রয়েছে, যেমন অ্যাসাইলাম ক্লেম, হিউম্যানিটেরিয়ান এবং কম্পেশনেট গ্রাউন্ড। এই প্রোগ্রামগুলো হচ্ছে আলাদা করে প্রোগ্রাম। তো আজকে আমরা কথা বলতেছি হচ্ছে ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিকেশনের কিছু মেজর বিষয় নিয়ে। তো এখানে আনুষঙ্গিক হিসেবে বলতে চাই যে এখানে কানাডাতে মেইনলি 2টি ফ্যামিলি ক্লাস প্রোগ্রাম এবং এখানে 2টি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত থাকে। এখানে যেটা হয় যে ইট অ্যালাউস ইয়োর ফ্যামিলি মেম্বার টু ইমিগ্রেট টু কানাডা, get permanent residency. It requires you as an individual to make a commitment to provide for basic needs and support that person financially. তো এখানে যে বিষয়টি সেটা হলো যে ফ্যামিলি মেম্বারদেরকে ইমিগ্রেন্ট করার একটি প্রসেস। 2 নম্বর হচ্ছে, যে মেম্বারদেরকে আপনি এখানে ইমিগ্রেন্ট করবেন, আপনি যদি স্পন্সর হন, আপনাকে কিন্তু সেই ব্যক্তিদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। তো এটি খুব স্বাভাবিক বিষয়, আপনি স্পাউস চিলড্রেনদেরকে নেবেন, তাদের ভরণ পোষণ করবেন, এখানে বলার কিছু না। কিন্তু তারপরে এখানে মনে করে দেওয়ার এখানে কন্ডিশন হলো, এখানে এই কন্ডিশনটা কিন্তু অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে থাকে না, কিন্তু এখানে এই বিষয়টি থাকে। আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন, টু স্পন্সর এ ফ্যামিলি মেম্বার ইউ আর রিকোয়ার্ড টু মিট সেভারাল রিকোয়ারমেন্ট। এখানে কয়েকটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। প্রথমে হতো আপনাকে এখানে কানাডার সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 18 বছর, এবং আপনাকে অ্যাবল টু সাপোর্ট দি স্পন্সার্ড পারসন ফর সেভারাল ইয়ার্স। কয়েক বছর ধরে আপনি যে ব্যক্তিকে এখানে স্পন্সর এসে করবেন, তাকে এখানে আপনার সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটিটা থাকতে হবে, সেটার প্রুফ সেখানে জমা করতে হবে। তো কাকে কাকে স্পন্সর করতে পারবেন, স্পাউস, কমন ল পার্টনার, ডিপেন্ডেন্ট চিলড্রেন এবং প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস, এদেরকে। তো এই হলো অবস্থা।
এখানে ইনকামের যে বিষয়টি এসেছে, অ্যাজ এ স্পন্সর ইউ আর রিকোয়ার্ড টু sign a sponsorship agreement with your sponsored family member. This is a commitment by you to provide financial support for the basic needs, food, clothing, shelter, health needs of the person you are sponsoring. তো এই যে ব্যক্তিদেরকে আপনি স্পন্সর করবেন তাদের ফুড, ক্লোদিং, শেল্টারের বিষয়গুলো আপনাদের এখানে দায়িত্ব নিতে হবে, সেটার একটি এগ্রিমেন্ট আপনাদেরকে সাইন করতে হয়। তো এই হলো বিষয়, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলে নিলাম। তো এবার চলুন আমরা আজকের মূল যে বিষয় সেখানে হচ্ছে আপনি নতুন করে কিভাবে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন যে ব্যক্তিদেরকে ইনক্লুড করা হয়নি তাদেরকে। There are many ways that family class immigration applicants can experience a material change in circumstance after submitting their application to Immigration, Refugee and Citizenship Canada. তো দেখা গেল যে আপনি ধরুন এখন থেকে আপনি আবেদনের চেষ্টা করলেন, আবেদনের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় কোনো একটা পরিবর্তন ঘটলো। For instance, the sponsor financial situation may change or they may be a new birth in the family. তো আপনার যিনি স্পন্সর করতেছেন তার ফিনান্সিয়াল সিচুয়েশনটাও পরিবর্তন হতে পারে। যেহেতু আপনারা শুনলেন যে এখানে যাদেরকে স্পন্সর করা হবে তাদের ভরণ পোষণের টোটাল দায়িত্ব আপনাকে নিতে হবে, সুতরাং আপনার ইনকাম লেভেলটা যদি কমে যায় বা আপনার ইনকাম লেভেল পরিবর্তন হয় সে বিষয়গুলোও কিন্তু এখানে জানানোর একটা বিষয় রয়েছে। এগুলো কিভাবে জানাবেন? In this situation and others like it, IRCC has specific procedures for how sponsors and applicants must address different changes in their circumstance after an initial application submitted. তো এখানে সেই বিষয়গুলো নিয়ে কথা। নিউ ফ্যামিলি মেম্বার অ্যাডেড টু অ্যাপ্লিকেশন, দি প্রসেস ফর অ্যাডিং এ ফ্যামিলি মেম্বার টু অ্যান এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ডিপেন্ডস অন দি রিলেশনশিপ টু দি স্পন্সর। দেখা গেল যে আপনার অলরেডি ফ্যামিলি ক্লাসের জন্য আবেদন করেছেন, নতুন একজন সদস্যকে এখানে যুক্ত করতে চাচ্ছেন। তো নতুন সদস্যকে কীভাবে অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন সেক্ষেত্রে যে বিষয়টি এখানে বলা হচ্ছে, স্পন্সর্স ডু নট নিড টু আন্ডারগো অ্যানাদার মিনিমাম নেসেসারি ইনকাম অ্যাসেসমেন্ট to add another dependent child. However, sponsors must ensure that they remember to pay any newly applicable fees such as application processing and that the newly added family passes any required medical or background checks. তো এখানে বিষয়টি অনেকেই বুঝেছেন আশা করি। তো এখানে আপনি নতুন করে ফ্যামিলি মেম্বারকে যখন অ্যাড করতে চাবেন, অলরেডি আপনি অ্যাপ্লিকেশন একটি জমা করেছেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম নেসেসারি ইনকাম যে প্রুভ করতে হয় সেটি নতুন করে আপনাকে এখানে প্রমাণ করতে হবে না। সেক্ষেত্রে যে সন্তানকে যাকে আপনি ইনক্লুড করবেন তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে, যদি তার বয়স 18 বছর হয়। তারপরে তার মেডিকেল রিপোর্ট অবশ্যই লাগবে, তার বয়স যত কমই হোক না কেন, এবং তার জন্য অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিটি তার জন্য যেহেতু আগে জমা দেওয়া হয়নি সেই জন্য এটি জমা দিতে হবে। এই বিষয়টি গেল ডিপেন্ডেন্ট চিলড্রেনের ক্ষেত্রে। দি minimum necessary income assesses whether a sponsor possesses the required funds to support the family members they are bringing to Canada. এবার ধরুন যে আপনি ফ্যামিলি ক্লাস আবেদন করেছেন, আপনার স্পাউসকে অ্যাড করেছেন, আপনার আরও চিলড্রেন ছিল তাদেরকে অ্যাড করেছেন, কিছুদিন পরে দেখা গেলো আপনার বেবি আর একটা বাচ্চা হয়ে গেছে। তো এইটাকে আপনার এই বাচ্চাকে এখানে ইনক্লুড করার জন্যে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে family class applicants who have a newborn child after they have been issued a parent and reside visa but before they officially become Canadian PR have different instructions. In this case, the applicant can add their child to the sponsorship application when the applicable processing fee for the newborn is paid. At the same time, the applicant must ensure they have a medical examination conducted on their child as a part of adding them to the application. এক্ষেত্রে যেটা করতে হবে, নতুন বর্ন চাইল্ডের ক্ষেত্রে আপনার নতুন করে ইনকামটা শো করতে হবে না, কিন্তু সেক্ষেত্রে তার জন্যে অবশ্যই তাকে মেডিকেল করাতে হবে, মেডিকেল রিপোর্ট কালেকশন করতে হবে, তার বয়স যতই কম হোক না কেন, এবং সেই সাথে তার জন্য অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অর্থাৎ অ্যাডিশনাল ফ্যামিলি মেম্বারের জন্যে যে আপনার কাজগুলো করতে হয় আগের স্লাইডে যেটি দেখেছেন সেই কাজগুলোই নতুন নিউবর্ন বেবির জন্য করতে হবে। Changing an applicant's principal applicant is only possible on sponsorship applicants for a parent or grandparent, a dependent spouse or dependent common law partner.
তো এখানে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু একজন হন স্পন্সর আর একজন হন প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট। কোনো কারণে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তবে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের পরিবর্তনগুলো কখন পসিবল হয়, যদি দেখা গেল যে আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের ক্ষেত্রে বাবা মার জন্য আবেদন করেছেন, বাবা মার মধ্যে বাবা হয়তো প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, কোনো কারণে বাবা মারা গেলেন, তখন মা হবেন প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, এই ক্ষেত্রে পরিবর্তনগুলো করা যায়। এরপরে আপনার স্পাউস ডিপেন্ডেন্ট কমন পার্টনারের ক্ষেত্রেও এটা পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে হয়তো ডিভোর্স হয়ে গেছে কোনো কারণে, আপনি তাকে বাদ দিয়ে দিলেন, নতুন বিয়ে করেছেন তাকে ইনক্লুড করলেন, এরকম একটা বিষয় হতে পারে। This is not something that happens often, but if for example a principal applicant dies after an application is submitted, the principal applicant will need to be changed. তো এই ধরনের মানুষের মৃত্যু, তারপরে অন্য কোনো কারণে, সামাজিক কারণে যদি এই ধরনের পরিবর্তনগুলো আসে, বিয়ে করা নতুন করে অথবা কাউকে ছেড়ে দেওয়া, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে এখানে পরিবর্তনগুলো আপনার করা যাবে, সেটি আইআরসিসিকে জানানো যাবে। ইন দিস কেস আইআরসিসি পারমিটস দি সার্ভাইভিং স্পাউস or partner to be processed as the new principal applicant, assuming that the new principal applicants is a family class member in their own right, such as a parent grandparent of the sponsor. Step grandparent of the sponsor may also be eligible here through an extension of IRCC discretion based on assessment of humanitarian compassionate ground. তো স্টেপ গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদারদেরকেও এখানে ইনক্লুড করা যাবে, কিন্তু তাদের ক্ষেত্রে এখানে বিষয়টি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। তাদের অ্যাসেসমেন্টটা হবে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনের গ্রাউন্ডে। তো এখন আপনি যে পরিবর্তনগুলো করবেন সেক্ষেত্রে আরও যে কাজগুলো রয়েছে, আরও কিছু কাজ আপনাদের করতে হবে। আপন ডিটারমাইনিং দ্যাট এ স্পন্সর ইজ এলিজিবল টু চেঞ্জ দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট অন দেয়ার স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন, আইআরসিসি উইল কন্ট্যাক্ট দি স্পন্সর to have them send an updated version of 2 forms. এখানে দুইটি নতুন ফর্ম আপনাকে আপডেট করে পাঠাতে হবে। No additional fees need to be paid alongside the change in circumstances. তো এখানে ওই যে ফি দিলেন এর বাইরে অন্য কোনো ফি লাগবে না। এখানে অ্যাপ্লিকেশন টু স্পন্সরশিপ এগ্রিমেন্ট অ্যান্ড আন্ডারটেকিং IMM 1344 এই ফর্মটা ফিল আউট করতে হবে। আরেকটি হচ্ছে জেনেরিক অ্যাপ্লিকেশন ফর্ম ফর কানাডা IMM 0008। এই দুইটি ফর্ম আপনাকে আপডেট করতে হবে। দুইটি ফর্মেই মূলত ওই নতুন যে পরিবর্তনগুলো আসলো, আপনার নতুন নিউবর্ন বেবির জন্য, অথবা স্পাউস মারা গেল, নতুন স্পাউস করেছেন, কিংবা আগের স্পাউস ডিভোর্স হয়েছে, নতুন স্পাউস নিয়েছেন, এই ধরনের পরিবর্তনগুলো যে ঘটেছে সেই তথ্যগুলো, নতুন ব্যক্তিদের তথ্যগুলো আপডেট করে এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম দুটিতে ইনপুট দিতে হবে। চেঞ্জ ইন স্পন্সর সার্কামস্টেন্সেস। তো আপনি যিনি এখানে কানাডার সিটিজেন বা নাগরিক, যিনি মূলত পরিবারের জন্য আবেদন করাচ্ছেন, তিনি হচ্ছেন স্পন্সর, আর যারা আবেদন করতেছে তাদের মধ্যে একজন প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, বাকিরা অ্যাপ্লিক্যান্ট থাকবেন। তো এখানে স্পন্সরের যদি পরিবর্তন হয় কোনো সিচুয়েশন, সেক্ষেত্রে এখানে জানাতে হবে আরসিসি মে ডিসাইড টু পজ দি ইস্যুয়েন্স অফ PR ভিসা টু এ ফ্যামিলি মেম্বার্স of a sponsor application if they believe the sponsor's ability to meet any of their sponsorship requirements needs reassessment. If IRCC finds new information suggesting that the sponsor no longer meets the income test, the sponsor's income may be re-evaluated. The sponsor will then be allowed to submit additional documents for information to prove that their new circumstances, such as their financial situation, still enable them to act as a sponsor. এখানে স্পন্সর যারা করতেছেন, স্পন্সরের ফিনান্সিয়াল সিচুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পন্সরের ফিনান্সিয়াল সিচুয়েশনটা কোনো কারণে যদি পরিবর্তন হয়, দেখা গেল যে তিনি যখন আবেদন করেছেন তখন তার অবস্থা খুবই ভালো ছিল, পরবর্তীতে তার রেকর্ড দেখা যাচ্ছে যে তার ইনকাম লেভেলটা অনেক কমে গেছে, তখন এই সিচুয়েশনে কিন্তু PR ভিসাটা স্টে করতে পারে, বা এখানে হয়তো PR ভিসাটা পজ হতে পারে। সেক্ষেত্রে যিনি স্পন্সর তাকে উপযুক্ত প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি এখন পর্যন্ত যে ব্যক্তিদের জন্য স্পন্সর করতেছেন তাদের খরচ বহন করা, তার নিজের খরচ বহন করা, সব কিছু মিলে পসিবল, এই বিষয়গুলো তাকে প্রুভ করতে হবে ফার্দার ডকুমেন্টের মাধ্যমে, অ্যাডিশনাল ডকুমেন্টস আর ইনফরমেশনের মাধ্যমে। এইগুলো যদি করতে পারেন তাহলে আপনাদের বিষয়টি তার আবার প্রসেস শুরু করবে। দি এভিডেন্স রিলেটেড টু দি স্পন্সরস ইনকাম শুড বি cover the 12 months preceding the date that the officer receives the new information. তো যে সময় নতুন ইনফরমেশনগুলো অফিসারকে দেওয়া হবে তার 12 মাস আগে থেকে মূলত তথ্যগুলো দিতে হবে। ইট উইল বি used to assess if the sponsor change in circumstance
its material to the visa decision. তো সব কিছু মিলেই মূলত অফিসার ডিসিশন নেবে তার ভিসার বিষয়ে। আরসিসি clarifies that it will only issue permanent resident visa to members of the family class if a sponsor undertaking is still in effect after the reassessment. তো অফিসার এবং তার কমিটি তাদের যে বিভিন্ন কান্ট্রিতে এজেন্ট রয়েছে তাদের সব কিছুর অ্যাসেসমেন্টগুলো করার পরে যদি তারা বিলিভ করে যে আপনার যে স্পন্সরের যে ক্যাপাসিটি সেটি অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারদেরকে পরিপালন করার মতো ক্ষমতা রাখে, এই বিষয়গুলো যদি তারা রিঅ্যাসেসমেন্ট করে কনফার্ম হন দেন তখনই কেবলমাত্র আপনাদের জন্য ভিসা অর্থাৎ এখানে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসাগুলো তার পরিবারের সদস্যদের জন্য ইস্যু করা হবে, আদারওয়াইজ এই অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে। এই বিষয়টি মাথায় রাখবেন। Changes in relationship status to spouse, common law partners and conjugal partners. Applicants and sponsors that change their relationship status while their application is being processed enter a different family class relationship category. This includes transitioning from common law partners to spouse আফটার ম্যারেজ। এখানে যদি চলমান অবস্থায় অ্যাপ্লিকেশন চলমান অবস্থায় কারোর রিলেশনশিপের পরিবর্তন আসে সেই বিষয়টি এখানে জানাতে হবে। অনেকে দেখা গেল যে কমন ল পার্টনার থাকে, পরবর্তীতে তারা বিয়ে শাদী করে, তো তাদের যে অবস্থা পরিবর্তন হয়েছে এই অবস্থাটাই কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে জানাতে হবে। বিষয়গুলো ডকুমেন্ট সহকারে, তথ্য প্রমাণ সহকারে, তো এইগুলো জানালে তখন তারা এই বিষয়টি আপডেট করে নেবে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, আলোচনা শুনেছেন, সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।